অভিনন্দন ও স্বাগতম। আপনারা শুনছেন ভয়ের রাজ্য, যেখানে আমরা তুলে ধরি আমাদের চারপাশে ঘটে যাওয়া সেই সব অজানা গা ছমছমে বাস্তব ভৌতিক ঘটনা, যা শোনা মাত্রই শরীরের লোম দাঁড়িয়ে যায়। আমাদের প্রথম পর্বে শেয়ার করেছিলাম কালো জাদুর একটি ঘটনা। আজ আমরা নিয়ে এসেছি আমাদের দ্বিতীয় পর্ব এবং সেই সঙ্গে আরো দুটি নতুন ঘটনা। এই ঘটনাগুলো আমি সংগ্রহ করি বিভিন্ন জায়গা থেকে, যাদের জীবনে এসব অদ্ভুত অভিজ্ঞতা ঘটে গিয়েছে। আজকে যেটা শুনতে যাচ্ছেন এটা একেবারেই সত্য ঘটনা, যার প্রত্যক্ষ সাক্ষী একজন মানুষ, কিন্তু অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ অস্বাভাবিক। আর হ্যাঁ, যদি আপনার বা আপনার পরিচিত কারো জীবনে এমন কোনো ঘটনা ঘটে থাকে যা আজও ব্যাখ্যার বাহিরে রয়ে গিয়েছে, তাহলে তা আমাদের পাঠান। আমাদের সেই ঘটনা পাঠাতে আপনার নাম, ঠিকানা এবং ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের ইমেইল অ্যাড্রেসে। ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমাদের ইমেইল অ্যাড্রেস। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের প্রথম ঘটনা। ঘটনাটি ঘটেছিল এক ঝড়ের রাতে একা একটি পুরনো বাসায়। যেভাবে লিখেছেন সেভাবেই বলছি। বাবা মার একমাত্র মেয়ে আমি, তাই মিরপুরের 6 তলা বাড়িটা আমি পেলাম। 3 তলার ফ্ল্যাটে থাকি। ফ্ল্যাটটি সুন্দর, তবে রান্নাঘরের ফ্লোরটা একটু উঁচু। এই ফ্লোরটা এমন কেন বুঝতে পারলাম না। মা বেঁচে থাকতে 3 তলায় কখনো আসেনি, তবে মাকে বলতে শুনতাম 3 তলার ভাড়াটিয়ারা থাকে না। মা থাকতেন 3 তলায়, সেটা বন্ধ রেখে বাকি ফ্ল্যাটগুলো ভাড়া দিতাম। একটা বেসরকারি ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে আছি। অফিস থেকে 6:30টায় বাসায় ফিরে উপরে উঠবার সময় লিফটে একজন বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হলো। বৃদ্ধা শব্দ করে শ্বাস নিচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি অসুস্থ? বৃদ্ধা হ্যাঁ সূচক মাথা নাড়ল। কোন ফ্লোরে কাজ করেন জিজ্ঞেস করতেই বৃদ্ধা ফ্যাঁসফ্যাঁসে কণ্ঠে বলল, 6 তলায়। এত অসুস্থ শরীরে কাজে এসেছেন কেন? বৃদ্ধা উত্তরে বলে, কি করবো আম্মা, কাম না করলে খামু কি? আমি জানতে চাইলাম, আপনার আত্মীয় স্বজন কেউ নেই? বৃদ্ধা দুপাশে মাথা নাড়লো। আমি বললাম, ডাক্তার দেখান নাই, ওষুধ খান না? বৃদ্ধা আগের মতোই শ্বাস টেনে টেনে ফ্যাঁসফ্যাঁসে কণ্ঠে বলল, ঔষধ কেনার টাকা নেই। আমি ওনাকে বলে আসলাম, আমি 3 তলায় থাকি, কাজ শেষ হলে আমার সাথে দেখা করে যাবেন, কেমন? রাত 9টায় মহিলাটি আমার ফ্ল্যাটে এলো। আমি ওনাকে এক গ্লাস দুধ খেতে দিলাম। দুধটুকুর সে তৃপ্তি সহকারে খেলো। যাবার সময় তাকে ঔষধ কেনার জন্য 3,000 টাকা দিলাম। এই ফ্ল্যাটে কিছুদিন আগে উঠেছি, 1 মাসও হয়নি। সব জায়গায় বাবা মার স্মৃতি জড়িয়ে আছে। বাবা মার অমতে রমিজের সাথে পালিয়ে বিয়ে করেছিলাম, তাও 7 বছর হলো। এই 7 বছরে বাবা কখনো একটা ফোন দিয়েও খবর নেননি। বাবা মারা যাওয়ার পর মাঝে মাঝে মাকে দেখতে আসতাম। 6 মাসের মধ্যে মাও চলে গেলেন। বিয়ের 7 বছরেও আমাদের কোনো সন্তান হয়নি। অফিস থেকে বাসা, আর বাসা থেকে অফিস, আর আমার একাকিত্ব নিয়েই আমি এক জায়গায় বেশি দিন থাকতে পারি না, তাই বছর বছর বাড়ি পাল্টাই। তবে এই ফ্ল্যাটটা আমার নিজস্ব, খুব সুন্দর, এখানেই বাকি জীবন কাটিয়ে দেব। একদিন অফিস থেকে বাসায় ফিরে দেখি সারা মহল্লা অন্ধকারে ডুবে গিয়েছে। লোডশেডিং আমাদের ফ্ল্যাটের জেনারেটরের কারণে, আর ডাইনিং স্পেসের বাকিটা জ্বলছে। বেডরুমের দরজাটা খোলার সাথে সাথেই কে যেন আমার পাশ দিয়ে ঘর থেকে দৌড়ে বারান্দায় চলে গেল। ভয় আর গভীর ভাবনায় বুকের ভিতরে হাতুড়ি পিটানোর শব্দ পাচ্ছি। কি হচ্ছে এসব? এই ফ্ল্যাটে উঠবার পরের দিন থেকেই আমি একটা ঘরের মাঝে ছিলাম। মনে হতো বাবা মাও আমার সাথে এখানেই থাকে। বাড়িতে উঠে আসার প্রথম রাতেই এত ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলাম, যেটা ভাবতেই এখনো আমার গায়ে কাটা দেয়। গত কিছুদিন ধরেই আমি নিশ্চিত যে এই ফ্ল্যাটে একটা ছোট বাচ্চার আত্মা ঘুরে বেড়ায়। তবে আজ যে পাশ কাটিয়ে দৌড়ে গেল, সে তো সেই ছোট বাচ্চার পায়ের ছাপ ফেলা পিচ্চিটা নয়। তবে একে, এই ফ্ল্যাট কি ভূতের আবাস? পিচ্চিকে নিয়ে আমি ভয় পাচ্ছি না। সকালেই বুঝে গেছি ওকে ভয় পাওয়ার কিছু নেই। তবে ও যে আমার কাজ বাড়িয়ে যন্ত্রণা বাড়াবে তা নিশ্চিত। কিন্তু অন্যজনকে? এই সমস্ত কি আমার সঙ্গে সত্যিই ঘটছে, নাকি আমার মানসিক অসুখটাই এর জন্য দায়ী? বেশি ভেবে সময় নষ্ট করতে চাইলাম না। রমিজ একটু পরেই চলে আসবে, তখন ওর সঙ্গে শেয়ার করব। হঠাৎ করেই সব ঘরের আলো জ্বলে উঠলো। হাঁপ ছেড়ে বাঁচলাম। প্রচন্ড গরম। শাওয়ার নেব, আলমিরার পাল্লাটা খুলে প্রচন্ড জোরে চিৎকার দিলাম। নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। ছোট একটা মেয়ে, বয়স 6 বা 7 হবে, আলমিরার নিচের তাকে কাপড়ের ওপরে 2 পা মেলে বসে আছে। ঘাড় পর্যন্ত কোকড়া চুল, কিছু চুল ওর কপালে পড়ে আছে। কালো মেয়েটির বড় বড় চোখ দুটি বিষণ্ণতার ছাওয়া। ভয় পাওয়া চোখে সে আমার দিকে তাকালো। আমি নিজেও ভয়ে পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। ভয়ে ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে মেরো না। হঠাৎ কেউ আমাকে জোরে ধাক্কা মারলো। আমি মেঝেতে পড়ে গেলাম। মাথার ভেতর অসংখ্য চড়ুই পাখির হুটোপুটির শব্দ পাচ্ছি। 2 হাতে মাথা চেপে ধরলাম। আলমিরার দিকে চোখ গেল। ছোট মেয়েটি তখন আর সেখানে নেই। সেখানে একটা বারবি ডল পড়ে আছে। দরজায়
বেল বাজছে। অনেক কষ্ট করে উঠে বসলাম। হেঁটে যাওয়ার মতো শক্তি অবশিষ্ট নেই। বিরক্ত রমিজ অনবরত বেল টিপেই যাচ্ছে এবং অধৈর্য হয়ে বেলটি চেপে ধরেই আছে। আর কলিং বেলটি এক নাগাড়ে বলেই চলছে, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। মাথার ভেতরের চড়ুইগুলো একসাথে উচ্চ স্বরে ডাকতে শুরু করলো। আমি জ্ঞান হারালাম। কতক্ষণ অজ্ঞান ছিলাম আমি জানি না। চোখ খুলে দেখলাম আমি হাসপাতালে সাদা চাদরে শুয়ে আছি, আর রমিজ আমার মুখের উপরে ঝুঁকে আছে। আমাকে চোখ খুলতে দেখে জানতে চাইলো, এখন কেমন আছো? অনেক রাতে ঘরে ফিরলাম ক্লান্ত, আমি ঘুমিয়ে পড়লাম। সকালে রমেজে চা বানিয়ে দিল। নিরাশ কণ্ঠে জিজ্ঞেস করলো, কাল কি হয়েছিল? গতকাল ঘটে যাওয়া ঘটনাগুলো কেন যেন রমেশকে বলতে ইচ্ছে করলো না। রমেশ অফিসে চলে গেল। আমি শীতল জলের শাওয়ার নিলাম। খুব ক্ষুধা পেয়েছে। ভেজা চিরা দই আর কলা মেখে খেয়ে নিলাম। মনে হলো কারা যেন ফিস ফিস করে কত শত গোপন কথা বলছে। চিৎকার করলাম, কে কে কথা বলে? ফিস ফিস থেমে গেল। হঠাৎ একটা ছোট্ট কোমল হাত আমার মুখ ছুঁয়ে গেল। বুঝলাম গতকালের পিচ্ছিটা। ওর ঠোঁট আর ঠোঁট ফোলানোর ভঙ্গিমাটা আমার মনে ভেসে উঠল। মনের অজান্তেই আমি আকুল হয়ে কাঁদতে লাগলাম। দরজায় বেল বাজছে। গতকালের লিফটে দেখা সেই অসুস্থ বৃদ্ধা জোরে জোরে শ্বাস নিচ্ছে। আমি জিজ্ঞেস করি, ঔষধ কেনেননি? বৃদ্ধা বলে, কিনছি আম্মা। আমি বললাম, কিন্তু আপনাকে একটু সুস্থ দেখাচ্ছে না। ভালো হইলেই বা কি করুম আম্মা? খালাম্মায় তো আমারে আর কামে রাখবো না। কাম না থাকলে খামু কি? ঘর ভাড়া দিমু কিভাবে? কেমনে খামু কি আর ঘর ভাড়া দিমু কেমনে? গাজীপুরের একটা বৃদ্ধাশ্রমের সাথে আমার জানাশোনা আছে। বৃদ্ধাকে বললাম, বৃদ্ধাশ্রমে থাকবেন? উনি বললেন, কার বাসায়? আমি বললাম, কারো বাসায় না, এটা একটা আশ্রয় কেন্দ্র যেখানে খাবার, চিকিৎসা সব পাবেন। যাবেন সেখানে? যদি যেতে চান আমি আজই সব ব্যবস্থা করব। উনি বললেন, করেন আম্মা, তাইলে তো আমার ভালাই হইব। আমি তাকে 2000 টাকা দিলাম। তার নাম, জন্মস্থানের নাম, বর্তমান ঠিকানা লিখে রেখে বললাম, কাপড় চোপড় কিনে 2 দিন পরে আসবেন। সব ব্যবস্থা করে আমি আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসব। এই 2 দিন আমি বৃদ্ধাশ্রমের সমস্ত ফর্মালিটি সারালাম। পিচ্চিটার উপস্থিতি টের পেলাম না। 2 দিন কেটে গেল। পরদিন সকালে আমি বৃদ্ধার অপেক্ষায় থাকলাম, কিন্তু সে এলো না। ছোট বুয়াকে ওর খোঁজে পাঠালাম। ফিরে এসে সে জানালো মহিলাটি খুবই অসুস্থ, তাই আসতে পারেনি। একটু সুস্থ হলেই চলে আসবে। রমিজ 1 সপ্তাহের ছুটি নিয়েছে। অশরীরীর উপস্থিতি টের পাচ্ছি না। ভয়ে ভয়ে আলমিরা খুলি না, কেউ নেই। ভাবছি, তবে কি সমস্তই আমার কল্পনা ছিল, কিংবা হ্যালুসিনেশন? হয়তো তাই, নতুবা ওরা এখন কোথায়? 3 দিন পর বৃদ্ধার সকাল 11টায় এলো। মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেছে, তবে স্বাভাবিকভাবেই শ্বাস নিচ্ছে। বললাম, শরীরটা মনে হয় এখন একটু ভালো, তাই না? বৃদ্ধা বলল, হ আম্মা, ভালাই আছি। আজ তো হঠাৎ করে যেতে পারবো না। আগামীকাল সকাল 9টার মধ্যে চলে আসবেন, কেমন? বৃদ্ধা চুপ করে থাকলো। কিছু খাবেন? জিজ্ঞেস করাতে বৃদ্ধা কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিস করে বলল, না আম্মা, কিছু খাইতে পারি না, খালি ঠান্ডা লাগে। অবাক হলাম, এই আগুন গরমে শীত লাগে? হ আম্মা, ঠান্ডায় শরীরটা কাইপা কাইপা ওঠে। আমি এখন যাই গো আম্মা, কাল কিন্তু সকাল সকাল চলে এসো, দেরি করো না। সে চলে গেল। যাবার আগে কিছুক্ষণ খুব অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে থাকলো। সেই দৃষ্টিতে কি ছিল যে আমি কেঁপে উঠলাম। দুপুর 12টায় বুয়া এসে খবর দিল, সেই শ্বাস রোগের কাল রাতে মারা গিয়েছে। অসম্ভব, কি এসব বলছিস? না জেনে গুজব ছড়াবে না। গুজব ছড়ামো কেন আফা? আমি তো তারে দেখে আসলাম, উঠানে শোয়াইয়া রাখছে, টাকার জন্য দাফন কাফন হচ্ছে না। আমি ভীষণ ভাবে অসুস্থ হয়ে পড়লাম। মুখ ভরে বমি হলো হঠাৎ করে। প্রচুর শীত শীত লেগে গা কাঁপিয়ে জ্বর এলো। রমেশকে কোন রকমে বললাম, একজন দরিদ্র মহিলার দাফন কাফনের জন্য শেফালির কাছে 5000 টাকা দিয়ে দাও। এরপর আমি এক গভীর অদ্ভুত ঘুমে আচ্ছন্ন হলাম। পরের দিন খুব ভোরে ঘুম ভাঙলো। ক্লান্তি আর অবসাদে শরীর মন দুটোই বিধ্বস্ত। রমিজ তখনও গভীর ঘুমে। পানির তেষ্টা পেল। রমিজের ঘুম ভাঙালাম না। অবসন্ন শরীরটাকে কষ্ট করে টেনে টেনে রান্নাঘরে গেলাম। ফ্রিজ খুলে একটা বোতল বের করে গ্লাস আনতে গেলাম। ডাইনিং টেবিলে কে যেন মুখ নিচু করে বসে আছে। তার লম্বা চুলগুলো টেবিলের উপরে কিলবিল করে নড়ছে। আমি স্থির হয়ে কতক্ষণ দাঁড়িয়ে রইলাম জানি না। হঠাৎ আসলে টান পড়তেই নিচে তাকালাম। গতকালের সেই ছোট্ট মেয়েটা তার বড় বড় দুটি চোখ দিয়ে আমার দিকে চেয়ে আছে। হাত থেকে বোতলটা পড়ে গেল। কাঁচ ভাঙার শব্দে রমিজ উঠে এলো। প্রায় 2 ঘন্টা পর আমার জ্ঞান ফিরলে রমিজের মুখ থেকে মেঘ সরে গেল। 1 গ্লাস দুধ আমার মুখের সামনে ধরলো। খেতে ইচ্ছে করছে না, খেতে হবে, ডাক্তার বলে গেছেন। সন্ধ্যায় তোমার অনেকগুলো টেস্ট আছে, দুধটুকু খেয়ে এই ওষুধটা খেয়ে নাও।
আমার কিছু হয়নি রমিজ, ভয় পেয়েছি, ভীষণ ভয়। রমিজ খানিকটা অবাক হয়ে আমাকে দেখে। কিসের ভয় শারমিন? এই নিয়ে তুমি 2বার জ্ঞান হারালে। আমি বললাম, না রমিজ, রোগ আমার শরীরে না, মনে। আমার খুব বেশি হ্যালোসিনেশন হচ্ছে। যদি পারো আমাকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাও প্লিজ। মানসিক ডাক্তার দেখিয়ে বেশ ভালো বোধ করছি। রাতে ঘুম ভালো হলো। অফিস থেকে ছুটি নিয়েছি, রমিজও ছুটিতে। শেফালির কোনো খবর নেই। রমিজ আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না। আনারি হাতে রান্না করছে। শেফালিকে ফোন দিলাম। ওপাশে কেমন যেন ঘর ঘর শব্দ হচ্ছে। হ্যালো শেফালি। ওপাশে জোরে জোরে শ্বাস টানার শব্দের সাথে ফ্যাসফ্যাসে কণ্ঠে বলল, আম্মা বড় ঠান্ডা লাগে, কাফনের কাপড় দেয় নাই গো আম্মা, ঠান্ডা লাগে। আমি চিৎকার করে মোবাইল ছুঁড়ে ফেললাম। রমিজ এসে জড়িয়ে ধরলো। কি হয়েছে? এমন করছো কেন? সেই বৃদ্ধা ফোন ধরেছিল। আমি পাগল হয়ে যাচ্ছি রমিজ, আমাকে বাঁচাও প্লিজ, আমাকে ধরে রাখো প্লিজ। রমিজ আমাকে আরেকটু ঘুমের ঔষধ খাইয়ে দিল। নিয়মিত ঘুমের ঔষধ খাই, আরো বেশি বেশি দুঃস্বপ্ন দেখি। মনে মনে ভাবি আমি তো বেশ সাহসী ছিলাম, তবে এখন কেন এত ভয় পাচ্ছি? এসব কি হচ্ছে? কেন হচ্ছে? ভূত প্রেত বলে কি পৃথিবীতে আদৌ কিছু আছে? ভীতু মন বলে আছে, পুরাতন সাহসী মন বলে অলৌকিক বলে কিছু নেই। রমিজ অফিসে জয়েন করেছে, আমি ছুটিতে। সোনালী বিকেলে বারান্দায় বসে চা খাচ্ছি। উপলব্ধি করলাম পেছনে কেউ একজন এসে দাঁড়ালো। হাতে চা নিয়ে আমি স্থির হয়ে রইলাম। সে আমার ঘাড়ের নিচে তার বরফ শীতল হাত রাখলো। পুরুষের হাত। আমি কেঁপে উঠলাম। ওর গা শ্যাওলা পচা গন্ধ। নিজেকে বললাম, শারমিন সাহস রাখো, তুমি সাহসী মানুষ। পেছনে না ফিরেই আমি কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করলাম, কে তুমি? সে ফিসফিসিয়ে বলল, আমি মানসুর, আমার বউ শায়লা, আমার একমাত্র মেয়ে ময়না। আমরা এই 3 তলাতেই বাস করতাম। এক রাতে আমার এক বন্ধু ড্রিঙ্কে ঘুমের ঔষধ মিশিয়ে আমাদের 3জনকে এক এক করে মেরে এই বাড়িতে রান্নাঘরের মেঝেতে গেঁথে ফেললো। আমার অপরাধ ছিল, ওর সুন্দরী বউ আমাকে ভালোবেসে ফেলেছিল, আমিও ওর ভালোবাসায় সাড়া দিয়েছিলাম। কেউ কিছু জানলো না, কোনো বিচার পাই নাই। সেই থেকে আমরা এখানে থাকি। এই বাড়িতে কোনো মানুষ আমরা থাকতে দেই না। তোমরাও শীঘ্রই মারা পড়বা। ঘাড় থেকে হাত সরে গেল। আমি পেছনে ঘুরতে চাইলে সে আমাকে চেয়ার সহ উল্টে দিল। চেয়ার থেকে পড়ে আমার ডান হাতের কোণে অসম্ভব ফ্র্যাকচার হলো। হাতটা তুলতে পারছি না। হাতটা মরা গাছের মতো ঝুলে রইল। সন্ধ্যায় রমিজ ডাক্তার নিয়ে এলো, হাতে ব্যান্ডেজ হলো। রমিজ খুব মন খারাপ করে বসে রইল। আমি ঘরে গিয়ে শুয়ে রইলাম। স্থির করলাম, আর না, আগামীকালই আমরা বাড়ি ছেড়ে যাব, এখানে আর নয়। হঠাৎ রমিজের চিৎকার শুনে তাড়াতাড়ি বসার ঘরে গেলাম। রমিজ ওখানে নেই। 2টো চায়ের কাপ থেকে এখনো ধোয়া উঠছে। ডাক্তারকেও কোথাও দেখা গেল না। আমি চিৎকার করে ডাকলাম, রমিজ, রমিজ, ডাক্তারবাবু। নেই, কারো কোনো সন্ধান নেই। ঘুষলধারে বৃষ্টি শুরু হলো। সেই সাথে ঘন ঘন বিকট শব্দে বিদ্যুৎ চমক, সাথে সাথে লোডশেডিং হলো। আতঙ্কে দিশেহারা আমি ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছোটাছুটি করছি আর চিৎকার করে রমিজকে ডাকছি। ঘরের এক কোণে হঠাৎ করে একটা মোম জ্বলে উঠলো। মোমের আলোতে সেই বৃদ্ধা মহিলাকে দেখলাম। বিষণ্ণ চোখে আমাকে দেখছে, ফ্যাসফ্যাসে কণ্ঠে বলে উঠল, পালা, এক্ষুনি পালা। হঠাৎ করে মনসুর আর অচেনা একজন মহিলাকে দেখলাম। শারমিন, পালা, পালা শারমিন। বাবা মার গলা শুনতে পেলাম। সিলিং থেকে কে যেন ঘর ঘরে কণ্ঠে বলল, ভয় নেই, আমি আসি। সিলিং এ তাকিয়ে আমি জমে গেলাম। রমিজ ও ডাক্তার ফাঁসিতে ঝুলছে। আমি এক মুহূর্তের কম সময়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলাম। মনসুর, অচেনা রমণী, ডাক্তার, রমিজ আমার পথ রোধ করে দাঁড়ালো। বৃদ্ধা আর মা বাবা ওদের সরিয়ে দিয়ে আমাকে জোর করে ঘর থেকে বের করে দিল। রমিজের গলায় দড়ির ফাঁস, মুখ থেকে রক্ত ঝরছে। 2 হাত বাড়িয়ে বলছে, এসো এসো শারমিন, আমার কাছে এসো। ভয় নেই, আমাকে ভয় পেও না। আমি ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ চমক সব উপেক্ষা করে পাগলের মতো দৌড়াচ্ছি। এই মুহূর্তে ঘর নয়, এই বৈরী প্রকৃতি আমার নিরাপদ আশ্রয়। হঠাৎ আসলে টান পড়লো। বিদ্যুতের এক ঝলকে দেখলাম পিচ্চিটা আমার সাথে সাথে আসছে। কিছু দূর যাওয়ার পর দেখলাম পেছনে কেউ নেই। একটি দোকানে আলো দেখে দৌড়ে গেলাম সেখানে। একজন দোকানি এবং তার সাথে 2জন কর্মচারী ছিল। এরপর তাদের সাথে ঘটনা খুলে বলতে গেলে না শুনেই আমাকে তার বাসায় গিয়ে পরে শুনবে বলে দোকান বন্ধ করে তার বাসায় যাই। আমি যখন ঘটনাটি লিখছি এখনো আমি বেশ অসুস্থ, তাই এরপরে আমার সাথে আরো কিছু ঘটনা ঘটে লিখতে পারলাম না। সময় পেলে আবার লিখে পাঠাবো। আমার জন্য দোয়া করবেন। লিখায় অনিচ্ছাকৃত ভুল হইলে ক্ষমা করবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। এই ঘটনাটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানান। আপনার এমন ঘটনা থাকলে আমাদের পাঠিয়ে দিন। আপনি সময় পেলে অবশ্যই পরের অংশটুকু আমাদেরকে পাঠাবেন। আমি বেশি কথা না বলে পরের ঘটনায় চলে যাচ্ছি। আমি আলিফ।
আজ শেয়ার করব আমার এবং আমার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া বাসা কেন্দ্রিক একটি ঘটনা। চলুন শুরু করা যাক। 2019 সালের শেষের দিকে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা বাসা চেঞ্জ করব। খোঁজাখুঁজি করার পর ময়মনসিংহের কোনো এক মাদ্রাসা এলাকায় একটি বাসা পাই। আম্মু আব্বুর পছন্দ হয়, তাই বাসাটা ভাড়া নিয়ে নেই। ঘটনা সুবাদে বাসাটা কেমন ও বাসাটার পরিবেশ সম্পর্কে বলে নেই। হাফ বিল্ডিং বাসা, পাশাপাশি 2টা রুম, মাঝখানে ডাইনিং, বাহিরে বারান্দা বরাবর ছোট রাস্তার সাথে একটি পরিত্যক্ত জমি ছিল। বিভিন্ন রকমের গাছগাছালি যেমন আম, কাঁঠাল, কচু লতা পাতা দিয়ে আচ্ছন্ন ছিল। রাতের বেলায় এবং দিনের বেলাতেও ঠান্ডা কিন্তু ছমছমে পরিবেশ বিরাজমান থাক। এবার আসা যাক মূল ঘটনায়। মালামাল আনার কাজ চলছিল, রুম ভাগাভাগি হয়ে গেল। প্রথম রুমটা আমি পেলাম, যেটা রাস্তার সাথে। দ্বিতীয় রুমটা আব্বু আম্মুদের রুমের দরজা উপরের দেয়ালে সাদা বর্গাকার কাগজে লাল কালি দিয়ে বেশ কয়েকটি আরবি হরফ লেখা ছিল। তো বিষয়টাকে আমরা পজিটিভলি নেই, কারণ এটা তো খারাপ কিছু না। সেটা আর খোলা হয়নি। তাই ঘটনা শুরু হয় বাসায় ওঠার প্রথম শুক্রবার দিনে। আমি আর আমার ছোট ভাই জুম্মার নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে আম্মু আব্বুর রুমে শুয়েছিলাম। আমি ঘুম ঘুম ভাব, ছোট ভাই ঘুমিয়ে গিয়েছিল। হঠাৎ আমার পিঠে একরকম আলতো হাতের স্পর্শ পেলাম। মনে হলো যেন সে স্পর্শটা একটা ক্রস সাইন আঁকলো। ভাবলাম ছোট ভাই যেহেতু পাশে, হয়তো তার আঙ্গুল লেগেছে, তাই আর বিষয়টাকে পাত্তা দেইনি। কিন্তু ঠিক পরের শুক্রবারেও আমরা দুইজন একইভাবে শুয়েছিলাম এবং যেটা ভাবছেন সেটাই। আমার ঠিক সেই একই পজিশনে ওই একই স্পর্শ একইভাবে ক্রস সাইন আঁকলো। এবার আর বুঝতে বাকি রইল না যে এটা কোনো স্বাভাবিক বিষয় না। প্রায় 2-3 মাস পার হয়ে গেল। সবাই নানি বাড়িতে ছিলাম। আম্মু আব্বুরা সবাই মিলে গল্প করছিলাম, কি যেন একটা ডাকাডাকি নিয়ে কথা বলছিল। তবে বুঝতে পারছিলাম কোনো ভৌতিক বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে। কৌতূহলবশত জিজ্ঞেস করায় তারা বিষয়টি এড়িয়ে যায়। এদিকে বাসায় আমার সাথে নতুন আরেকটা সমস্যা তৈরি হতে লাগলো। বিষয়টি এমন যে রাতে ঘুমানোর সময় বালিশের খসখস আওয়াজ হতো, যা কানে লাগায় প্রচন্ড বিরক্ত লাগতো। রীতিমতো বালিশকে পেটাতাম, কাজের কাজ কিছুই হতো না। বালিশ চেঞ্জ করেও লাভ হতো না। হঠাৎ একদিন মধ্যরাতে আম্মু উঠে কান্না শুরু করে দিল। তাড়াতাড়ি উঠে গেলাম, অনুধাবন করতে চেষ্টা করলাম কারণটা হলো আম্মুকে প্রতি রাতে কেউ যেন একটু ডাক দিত, শুধুমাত্র একটি ডাক। তাও কিভাবে? আমার আব্বু আম্মুকে যেভাবে ডাক, ঠিক সেভাবে আব্বুর আওয়াজে। এই কারণে আম্মুর রাতে ঘুম হতো না, প্রতি রাতে ভয় কাজ করত। এই হলো সেই ডাকাডাকির কাহিনীর নেপথ্যের ঘটনা, যা আমাদের 2 ভাইয়ের কাছে গোপন রাখা হয়েছিল। তখন আমিও আমার সাথে ঘটে যাওয়া পূর্বের ঘটনা বলি। সবাই মিলে এবার নিশ্চিত এই বাসায় অস্বাভাবিক কিছু আছে, যেটা চায় না আমরা এই বাসায় থাকি। তবে বাসা পরিবর্তন করাও তখন সম্ভব ছিল না, কারণ ততদিনের করোনার কারণে 2 মাস ধরে লকডাউন। আমরা খুবই কৌতূহল জাগ্রত যে আসলে ডাকে কিভাবে, কারণ আমি কোনোদিন ডাক শুনিনি। এভাবে এই পরিস্থিতি নিয়ে থাকছি। ঘুম না হওয়া, বাসায় কাজের চাপ, এই সবকিছু মিলিয়ে আম্মু ভীষণ অসুস্থ হয়ে পড়লো। অসুখ আম্মুকে ছাড়তেই চায় না। একদিন আমার রুমে বসে পড়ছিলাম, যেখানে থেকে ডাইনিং রুম দেখা যায়। হঠাৎ দেখতে পারলাম ছায়ার মতো কিছু একটা এপাশ থেকে ওপাশে চোখের পলক ফেলার আগেই চলে গেল। পরে জানতে পারলাম আব্বু বিষয়টি অনেকবার খেয়াল করেছেন। আমার একদিন দ্বিতীয় রুমে আমি একাই বসে ফোন চালাচ্ছিলাম। হঠাৎ আমার আব্বু আমাকে যেভাবে ডাকে ঠিক সেইভাবে ডাক শুনতে পেলাম। মাত্র একটি ডাক। এই করে 21 সালের অর্ধেক। পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয়। শেষে বাসার মালিক স্বীকার করতে বাধ্য হন যে তার বাসায় অস্বাভাবিক কিছু আছে। আমাদের আর বুঝতে বাকি রইল না যে পূর্বের ভাড়াটিয়ারা কেন এই কাগজে আরবি লেখাগুলো লিখেছিলেন। তখন করোনা কিছুটা স্বাভাবিক হতে শুরু করলো। লকডাউন 1 মাস করে 1 মাস পর পর দেয়া হতো। ঠিক করা হলো হুজুর আনা হবে। পাশের হাজীবাড়ি মসজিদ থেকে একজন হুজুরকে আনা হলো। তিনি আসলেন, দেখলেন, বললেন হ্যাঁ সমস্যা আছে। পানির বোতলে ঝাড়ফুঁক করলেন, সেই পানিটা পুরো বাসায় ছিটিয়ে দিলেন। বললেন এটা কোনো স্থায়ী সমাধান না, 2-3 দিন ভালো থাকতে পারবেন, বাসা বন্ধ করতে হবে। তার জন্য হুজুর বেশ ভালো পরিমাণের একটা হাদিয়া চাইলেন। এদিকে মালিক পুরোটা দিতে নারাজ, এজন্য সে সময় হুজুরকে বিদায় দেওয়া হলো। ভাবলাম করোনা যেহেতু স্বাভাবিক হয়ে যাচ্ছে, বাসাও চেঞ্জ করে ফেলা যাবে। ঘটনা এখানেই শেষ হতে পারত, কিন্তু না। এখন সেই অশরীরীর বড় কিছু একটা বাকি ছিল, যার ভিকটিম ছিলাম আমি। সকালবেলা 7টার সময় প্রাইভেট। প্রতিদিনকার মতো সে রাতেও 11টার দিকে ঘুমিয়ে যাই। আমি অ্যালার্ম তো আগেই দেওয়া ছিল, তো অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠি, বেসিনে গিয়ে ব্রাশ করি, ভালো করে মুখ ধুই, ব্যাগ গুছাই, রেডি হই। চাবিটা হাতে নিয়ে শুধু বের হতে যাব, ঠিক তখনই আব্বু ডাক দিয়ে বলে আলিফ কই যাও?
আমি বললাম, কেন প্রাইভেটে যাই? তখন, এখন কিসের প্রাইভেট, এখন তো রাত 2টা বাজে। আব্বুর থেকে এটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ইভেন আমি পানি দিয়ে মুখ ধুয়েছি, বেসিন থেকে খোলা বারান্দা দেখা যায়, যে বোঝা যায় দিন না রাত। আমি কিছুই বুঝিনি, আমার কোনো সেন্স কাজ করছিল না। তাহলে অ্যালার্ম চেক করে দেখি, অ্যালার্ম তো 7টায়, রাত 2টায় ছিল না। এ ঘটনার পর আর সেই বাসায় থাকা সম্ভব হয়নি। মাস শেষে বাসা চেঞ্জ করে ফেলি। আশেপাশের লোকজনের থেকে শুনতে পেয়েছিলাম, পূর্বের ভাড়াটিয়াদের এক মেয়েকে নাকি ঠিক এইভাবে ভুলিয়ে ময়মনসিংহের সুনামধন্য একটা স্কুলের পুকুরে নিয়ে গিয়েছিল। এখন আমরা নতুন বাসায়, আলহামদুলিল্লাহ এখন কোনো সমস্যা নেই। আম্মু এখন বেশ সুস্থ। তো এই ছিল আমার ঘটনা। জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি, চেষ্টা করেছি, লেখায় ভুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। অসম্ভব ভয়ের ঘটনা। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং আমাদের অনুষ্ঠানটি সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদের পাঠাতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আপনার প্রিয় বন্ধুদের সাথে, এবং ঘটনাটি কেমন লেগেছে তা কমেন্ট করতে ভুলবেন না। আমি আশা করছি আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদের পাঠাবেন, এবং আমরা আপনাদের সহযোগিতায় আমাদের অনুষ্ঠানকে আরো অনেক দূর নিয়ে যাব, সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমাদের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। খোদা হাফেজ।